এবারে আমরা খুব শর্ট করে ইমিউনোথেরাপির বায়োমার্কার এবং হচ্ছে যে কিভাবে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে সেটা জানবো। শর্ট করে জানলে এনসিসিএনে আসলে একটু ব্যাখ্যা করা আছে, এটা ব্যাখ্যাটা পড়ে নিতে হবে। তবে শর্ট করে যদি আমরা দেখি যে কি কি বায়োমার্কার আমার ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি যে PD-L1 ইমিউনো অ্যাসে যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট নন স্মল সেল লাং কার্সিনোমার ক্ষেত্রে এবং পেমব্রোলিজুমা বিউজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা দেখতে বলে। এছাড়াও মেলানোমা হেডনেকের ক্ষেত্রেও ইউরেথিলার রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখতে বলা আছে। এখানে যে ড্রাগগুলো দেওয়া আছে দেখেন যে নিভোলুমাব, পেমব্রোলি, এটেজোলি, ডুরভা এবং অ্যাভিলুমা, এগুলো সবই PD-1 বা PD-L1 ইনহিবিটর। সেই ক্ষেত্রে শুধুমাত্র পেমব্রোলিজুমাবের ক্ষেত্রে যখন আমার টি সেলের ক্ষেত্রে বা আমার PD-L1 মোর দেন 50%, তখন আমি পেমব্রোলিজুমাব ফার্স্ট লাইনে ইউজ করব এবং 50%-এর কম থাকলে, মানে 1%-এর বেশি থাকলে, 50%-এর কম থাকলে তখন কিন্তু আমি পেমব্রো সেকেন্ড লাইনে ইউজ করতে পারবো। কিন্তু এখন নতুন এনসিসিএনে আসলে পেমব্রো PD-L1 বোধহয় 1%-এর উপরে গেলেই আপনার ইউজ করতে বলছে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আর ওই কত পার্সেন্টের উপরে সেটার কোনো কথা বলা নাই। এখন PD-L1 দেখার জন্য কি করতে হয়? PD-L1 দেখার জন্য আমাকে অবশ্যই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ইমিউনোএসে করতে হবে। এখানে অনেকগুলো বায়োএসের নাম দেওয়া আছে, যে FARM-DX বা ভ্যান্টানা, এটা অনেক একটা বায়োএসে। এবং হচ্ছে সেক্ষেত্রে আমার PD-L1 দেখে কিভাবে, সেটা হচ্ছে টিউমার প্রপোর্শন স্কোর, এটাকে পার্সেন্টেজ হিসেবে প্রেজেন্ট করা হয়। এবং এটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে 100টা মিনিমাম টিউমার সেল দরকার হবে এবং সেখান থেকে আমার হিসাব করবে, মিনিমাম 50টা সেল লাগবে, সেখান থেকে আমার টিউমার প্রপোর্শন স্কোর হিসাব করবে। এটা দিয়ে PD-L1 দেখা হয়। আর একটা হচ্ছে টিউমার মিউটেশন বার্ডেন, যে ওই একইভাবে টিউমার মিউটেশন বার্ডেন দেখা হয়। টিউমার মিউটেশন বার্ডেনের উপরে চেক ডিপেন্ড করে আসলে এটা MMR MSI হাই কিনা। যদি MMR প্রোটিন ডিফিশিয়েন্ট হয় তাহলে তো আমার হচ্ছে যে টিউমার মিউটেশন কম হবে, কিন্তু অপরদিকে মাইক্রো স্টেবিলিটি যদি হাই হয় তাহলে তো টিউমার মিউটেশন বার্ডেন বেশি হবে। এছাড়াও পোল D1 পোল মিউটেশনটাও দেখা হয় এবং এইগুলা বেশি আমার হচ্ছে ইম্পর্টেন্ট কী জন্য, কোলোরেক্টাল ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে। এছাড়াও আমার হচ্ছে যে নন স্মল সেল লাং কার্সিনোমার ক্ষেত্রে KRAS মিউটেশন, P53 মিউটেশন থাকলে আমার হচ্ছে ইমিউনোকেমোথেরাপি বেশি কাজ করে। এছাড়াও টিউমার মিউটেশন বার্ডেন যেটা আমরা, সেটা রেসপন্স দেখতে পারে, মানে প্রেডিক্ট করতে পারে CTLA4 ইনহিবিটর ইপিলিমুভাবের ক্ষেত্রে ইন মেলানোমা, এবং PD-1 ইনহিবিটর যেটা পেমব্রোলিজুমাব এবং নিভোলুমাব নন স্মল সেল লাং ক্যান্সারে কাজ করতে পারবে কিনা, বা PD-L1 ইনহিবিটর আমার নন স্মল সেল বা ইউরেথিরিয়াল কার্সিনোমাতে কাজ করবে কিনা, সেটা এটা ভালো মতো প্রেডিক্ট করতে পারবে। আর আমরা তো বললাম যে MMR MSIH মানে হাই মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি, ওটা কিন্তু একদিক দিয়ে টিউমার মিউটেশন বার্ডেনটাই কন্ট্রোল করে। সেটা দেখে কিন্তু আমরা হচ্ছে যে PD-L1 ইনহিবিটর বা PD-1 ইনহিবিটর দিব কিনা গ্যাস্ট্রিক বা কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে, সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারা যায়। আর আরেকটা হচ্ছে টিউমার ইনফ্লামেশন, টিউমার ইনফিলট্রেটিং ইমিউন সেল দেখতে পারা যায়, যে টিউমার ইনফ্লামেশন দেখে মেলানোমার ক্ষেত্রে আপনার হচ্ছে যে ইমিউনোকেমোথেরাপি কেমন কাজ করবে সেটা দেখা যায়। এছাড়াও কিছু কিছু ফিউচার টার্গেট, এখন আসলে এটা কোনো স্পেসিফিক এখনও টার্গেট আসে নাই, কারণ এত পরিমাণে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে বা বায়াস এখনও গবেষণা চলতেছে যে 100% কোনোটাই কাজ করে নাই। এই জন্য নতুন নতুন চেক পয়েন্ট যেমন TIM3 বা LAG3 বা আইডো, ইন্ডোলামিন 2,3-D অক্সিজেনেস, এইগুলো মার্কেটের ওপর কাজ করতেছে। এই যে বললাম যে রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে, রেজিস্ট্যান্স আসলে প্রচুর পরিমাণে ইমিউনোকেমোথেরাপির জন্য আমরা পাচ্ছি। এইখানে কতগুলো দেওয়া আছে, এর মধ্যে যেটা হচ্ছে যে লো মিউটেশনাল বার্ডেন, যদি দেখা যাচ্ছে যে MMR ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমার আসলেই ইমিউনোকেমোথেরাপি কাজ করতেছে না। বা β2 মাইক্রোগ্লোবুলিন এবং জেনারেল লস অফ HLA, আমরা যেটা জানি যে HLA যদি কমে যায় তাহলে MSC কম হবে। MSC কম হলে তো সেটা আমার হচ্ছে যে টি সেলের সাথে বাইন্ডই করবে না, টি সেলের সাথে বাইন্ড না করলে আমার হচ্ছে যে টি সেল তো কাজ করতে পারবে না। আর একটা হচ্ছে JAK1/2 এবং ইন্টারফেরন মিউটেশন। JAK1/2 যখন মিউটেশন থাকবে তখন কি হবে, যে আপনার JAK1/2 ইন্টারফেরনকে সিগন্যাল দেয়, ইন্টারফেরন না রিলিজ হলে টি সেল যে কাজ করবে আমার টিউমার সেলের উপর সেটাই করতে পারবে না, ফলে আমার সেল কিল করতে পারবে না। আলটিমেটলি কিন্তু ইমিউনোকেমোথেরাপি দিয়ে টি সেলকে অ্যাক্টিভেট করে, সেটাই যদি না হয় তা কেমনে হবে। এছাড়াও হচ্ছে যে
আমরা দেখতে পাচ্ছি যদি P10 লস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে টি সেলের টিউমার সেলকে কিল করার এক্সপ্রেশন ক্ষমতা কমে যায় P10 অ্যান্টিজেন থাকলেও। এছাড়াও WNTB ক্যাটেনিন পাথওয়ে যদি আমার কম সিগন্যাল দেয় সেই ক্ষেত্রে আমার সেলের মধ্যেই হচ্ছে যে আমার টি সেল কম থাকবে, ফলে সেই ক্ষেত্রে টি সেল কম কিল করবে। এছাড়া আরও কিছু মেকানিজমে বলা আছে যে টিউমার প্রেজেন্টিং যে সেলগুলো আছে সেগুলো কিছু ক্ষেত্রে কম ইনফিল্ট্রেট করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে টিউমারের জন্য রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। এক্ষেত্রে টিউমার মাইক্রো ইনভায়রনমেন্ট কথাটা বারবার কথা আসছে যে টিউমার মাইক্রো ইনভায়রনমেন্টে যদি আমার টি সেল কম থাকে সেক্ষেত্রে আসলে ইমিউনোকেমোথেরাপি ওইভাবে কাজ করবে না। এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, কিন্তু যেহেতু এখান থেকে কত প্রশ্ন আসেন এই জন্য চিন্তা করতেছি না। আরেকটা হচ্ছে হাইপোক্সিক কন্ডিশন, আমার যদি ব্লাড কম থাকে সেক্ষেত্রে তো আমার সেখানে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে চলে যাবে, যেটা ওয়ারবার্গ ইফেক্ট আমরা বলি টিউমারের ক্ষেত্রে। সেক্ষেত্রেও আমার টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে আপনার হচ্ছে যে টি সেল কমে যাবে। টি সেল কমে গেলে আলটিমেটলি হচ্ছে যে সেল কিল কম হবে, মানে আমরা যে রেডিয়েশনের যে ব্যাপারটা পড়ছিলাম সেটা। এছাড়াও বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যদি আমার কোলনে হচ্ছে যে মাইক্রোবায়োটা কম থাকে, যেটাকে বলে ব্যাকটেরিয়ার স্পেসিস যদি কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে CTLA4 বা PD1 ব্লকেট কম কাজ করে। এটা একটা হচ্ছে যে আমাদেরকে এটাও একটু মেনটেন করতে হবে। আপাতত রেজিস্ট্যান্স এতটুকুই।